চিত্রাঙ্গনা লিখেছেন ইসরাত জাহান জেরিন। পর্ব ২। বিয়ে তো শেষ। এবার আমার বউকে আমি বাড়ি নিয়ে গেলাম। বুঝতেই তো পারছেন এই মাঝরাতে সদ্য আমার বিয়ে হয়েছে, এখনো বাসরটা বাকি, সেটাও তো সারতে হবে। সবাই হাঁ হয়ে ফারাজের দিকে তাকিয়ে আছে। সকলের মনে হচ্ছে মাঝরাতে তাদের বাড়ির ওপর দিয়ে কোনো বড়সড় ঝড় চলে গেছে, অথচ তারা আঁচ পেয়েও কিচ্ছুটি করতে পারছে না। আর চিত্তা তো মোমের তৈরি পুতুলের মতো নির্বাক হয়ে পড়ে আছে। যে না সে আসছে আর তাকে গলিয়ে দিয়ে যাচ্ছে। সে না পারছে কিছু সহ্য করতে, না পারছে চিৎকার করে বলতে, আমি মানুষ, আমারও দুঃখ আছে, আমারও যন্ত্রণা হয়। দুনিয়ায় সে কার ওপর খানিকটা ভরসা করবে তার জানা নেই। মামি সহ গোটা পরিবারটা একটু আগেই তাকে বিক্রি করে দিচ্ছিল। দিনের বেলায় মেয়ে নিয়ে কুমিল্লা গেলে ঝামেলা হতে পারে দেখে মিজান মাঝরাত করে কাজ সারতে এসেছিলেন। কুমিল্লায় নিয়ে মিজান হয়তো চিত্তাকে কিছুদিন নিজের কাছে রাখত, তারপর তাকেও চোরা পথে দুবাই কিংবা অন্য কোনো দেশে পাচার করে দিত। তবে এখানে বসে থাকা কেউ একবার জানতে চাইল না অসহায় চিত্তা কেন বাপের বয়সী লোকের সঙ্গে বিয়েতে রাজি হয়ে গিয়েছিল। একবারটিও কেউ জিজ্ঞেস অব্দি করল না। চিত্তার হুট করে মামার কথা মনে পড়ে যায়। মানুষটা একদিন তাকে বাঁচাতে গিয়েই গাড়ি অ্যাক্সিডেন্ট করেন। টাকার জন্য ভালো চিকিৎসা করানো সম্ভব হয়নি। লোকটির ওপর আগে থেকেই অনেক ঋণ জমা আছে। এখন যদি মামার জন্য নিজের সুখ চিত্তা বিসর্জন না করতে পারে তবে তো সম্পর্কের সঙ্গে বেইমানি করা হবে। মামার চিকিৎসার টাকার কথা ভেবেই তো বিয়েতে রাজি হয়েছিল চিত্তা। কিন্তু মাঝ থেকে আরেকটা ঢেউ এসে সবকিছু নিজের আধিপত্যে ধ্বংস করে চলে গেল। তবে লোকটার চোখে কোনো করুণা আছে কিনা চিত্তার জানা নেই। আপাতত সে জানে এই লোকটাই তার সব, তার অভিভাবক, তার বৈধ পুরুষ। তবে ৩ অক্ষরের কবুলে সম্পর্ক হলেও ভালোবাসা তো হয়ে যায় না। নিজের প্রতি ঘৃণা হচ্ছে চিত্রার। সোহাগের সঙ্গে সে তো অন্যায় করে ফেলেছে। সোহাগ যদি জানতে পারে তার চিত্তা আজ তার কথা না ভেবেই এত বড় সিদ্ধান্ত নিয়েছে তখন কি হবে। চিত্তা জানে তার উল্টে যাওয়া জীবন আর ঠিক হওয়ার নয়। এমন কপাল নিয়ে কেউ জন্মায়? মানুষ এত অভাগা হয়? চিত্তার চোখের কোণে জল। বাড়িতে সোহাগ নেই, চিত্তার জানা নেই সে কোথায় আছে। বাসাতেই ছিল সে, কিন্তু এখন আর নেই। থাকলে কি চিত্তার এমন পরিস্থিতির পরেও বেরিয়ে আসতো না? গাড়িতে ওঠার আগে মামাকে শেষবারের মতো দেখতে চেয়েছিল চিত্তা। তবে ফারাজ এলাহি দেখতে দেয়নি। তার হাতে নাকি সময় নেই। অন্ধকার রাতে হাজারো স্মৃতি মোড়ানো বাড়িটিকে একবার নয়ন ভরে দেখল সে। তারপর সানি সামলে গাড়িতে উঠে বসল। ফারাজের কালো মার্সিডিজ, আগে পিছে আরও ২টি গাড়ি। অস্ত্র হাতে দাঁড়িয়ে থাকা লোকগুলো সেই সব গাড়িতে উঠে বসল। গাড়ি ছেড়ে দিল। চিত্তা জানে না তার গন্তব্য কোথায়, ভাগ্য তাকে কোথায় নিয়ে যাচ্ছে, কি লেখা আছে তার অভাগা কপালে। কান্নাকাটি বন্ধ করো বাল। মেয়ে মানুষের কান্না আমার সহ্য হয় না, খুবই বিরক্তিকর। তোমার তো খুশি হওয়ার কথা, বুড়োর বউ না হয়ে তুমি এলাহি বাড়ির ছোট বউ হয়েছ। ফারাজের টান টান গলার স্বর। চিত্তা আঁচল দিয়ে চোখের জল মুছে ফারাজের দিকে তাকায়, জিজ্ঞেস করে, আপনি কি? আমাকে বিয়ে করলেন কেন? ফারাজ হাতের সিগারেটটায় শেষ টান দিয়ে জানালার গ্লাস নামিয়ে টোকা মেরে অন্ধকার অজানায় ছুঁড়ে ফেলে। কপাল চুলকে জবাব দেয়, কৈফিয়ত জিনিসটা আমি বড্ড অপছন্দ করি। ফার্দার আমায় এভাবে হুটহাট প্রশ্ন করবে না মিসেস এলাহি। আর আমি কে সেটা জানানোর জন্যই তো বিয়েটা করলাম। তোমারও তো জানার হক আছে তোমার স্বামীকে। ডোন্ট ওয়ারি।
আজ হয় না হয় কাল অবশ্যই জানতে পারবে, হাসল ফারাজ। ফারাজকে ভালো করে একবার পরখ করলো চিত্তার। গায়ে সাদা শার্ট, কালো একটা প্যান্ট পরা, গায়ের স্যুটটা খোলার পর আর পরেনি। হাতের কবজিতে রলেক্স ঘড়ি, চোখের মনি কালো নাকি বাদামি কে জানে, অদ্ভুত রং, গালে চামদাড়ি, উজ্জ্বল চেহারায় আভিজাত্য আছে বলতে হবে। উড়োর ওপর রেখে ল্যাপটপে কি যেন ঘাটাঘাটি করছে। চিত্তা চোখ নামিয়ে জানালার দিকে তাকায়। ভেতরটা আবারও তার ভেঙে আসে। চেনে না জানে না এমন একটা লোকের সঙ্গে তার বিয়েটাও হয়ে গেল। আবার কবে এই বাড়িতে আসবো, মামার সঙ্গে এখনো দেখা করতে পারিনি। ফারাজ এক ঝটকায় ল্যাপটপ বন্ধ করে চিত্তার দিকে তাকায়। এই বাড়ি, এখনো তো এলাহি বাড়ি গেলেই না। এর মাঝে এই বাড়ির আসার নাম নিচ্ছ? ভুলে যাও। ভুলে যাব? ফারাজ এগিয়ে এসে চিত্তার গালে হাত বুলিয়ে থুতনি চেপে ধরে। হ্যাঁ, এই বাড়ির নাম ঠিকানা সব স্মৃতি ব্রেনের স্টোরেজ থেকে পার্মানেন্ট ডিলিট মারো। তা না হলে তোমার ব্রেনটাকে আমি রিসেট মারলে কিন্তু নিজের নামটাও ভুলে যাবে মিসেস চিত্তাঙ্গনা চিত্তা এলাহি। এলাহি চিত্তাকে ছেড়ে দিয়ে গাড়িতে রাখা মদের বোতলের কর্কটা খুলে গটগট করে মদ গিলে মুহূর্তেই গাড়িটা বিশ্রী গন্ধে লেপ্টে যায়। ভয়ে কেঁপে ওঠে চিত্তার শরীর। লোকটার গলার স্বর গম্ভীর হলেও কেমন যেন বিষ মিশে আছে সেখানটায়। ভয় করছে চিত্তার, খুব ভয় করছে। তবে কেন জানি মনে হচ্ছে তার পাশে বসে থাকা মানুষটা তার নারী নক্ষত্র দেখেই এখানে হিসাব কষতে এসেছে। পাক্কা খেলোয়াড় সে। বসার রুমে সবাই নির্বাক হয়ে বসে আছে। মার্জিয়া গর্জে উঠে মিজান সাহেবকে জিজ্ঞেস করলেন, ভাই, কি হইল এসব? ওই ছেঁড়া কেডা? আর এই তো আপনার সামনে ওই মাইয়ারে বিয়ে কইরা নিয়া গেছে। চুপ কইরা বইসা ছিলেন কেন আপনি? বইসা থাকুন না তো কি করমু? জানের প্রতি মায়া সবার আছে। এলাহি বাড়ির পোলার বিরোধিতা কইরা কি মারা খাইমু নাকি? আগে যদি জানতাম ফারাজ এলাহির এই বাড়ির মাইয়ার উপর নজর আছে, তাইলে ভুলেও এইখানে আসতাম না আমি। এখন আমার ভয় করতেছে, ভয়। কি বলতেছেন? তারে তো আমরা চিনি না, আজ প্রথম দেখলাম, বলল মারিয়া। চিনেন না, এখন ঠিকই চিনবেন। আর এমন চীনা চিনবেন, কখনো ভুলতেও পারবেন না। আল্লাহ জানে তাগলগে কিসের ঝামেলা আপনাগোর। চিত্তার কপালে তো ভাঙন লাগছে, সঙ্গে আপনারও ভাইয়া যাইবেন। মিজান সঙ্গে আনা লোকেদের নিয়ে উঠে দাঁড়ায়। রাতের মধ্যে গ্রাম ছাড়তে হবে তাদের। ফারাজের নজর বাজ পাখির মতো আর মতলব শকুনের মতো। তাকে দিয়ে ভালো কিছু আশা করা যায় না। কখন কোন দিক দিয়ে মারবে বুঝে ওঠাও দায়। সবাই চলে যাওয়ার পর মাহাদি ধপ করে মাটিতে বসে পড়ল। মাথা কাজ করছে না তার। কি হয়ে গেল একটু আগে? সে একটুও বিরোধিতা করার সাহস পায়নি। কিন্তু কেন? মারিয়া দৌড়ে স্বামীর কাছে গিয়ে তার কাঁধে হাত রেখে হাউমাউ করে বলল, কি হয়েছে তোমার, কি হয়েছে? মার্জিয়াও ছেলের কানের কাছে যান। তারও একই প্রশ্ন। মাহাদি নিজের চুল খামচে ধরল। বিড়বিড় করে বলল, সব শেষ। এখনো তো কিছু হয় নাই। হইব, ধ্বংস হইব সব। ফারাজ এলাহি আম্মা মানুষ না, জানোয়ার, সবাইকে শেষ কইরা ফেলবো সে। আচ্ছা আম্মা, সোহাগ কই? ঘণ্টাখানেক পর গাড়ি থামল এলাহি মেনশনের সামনে। জমিদার বাড়ি। এলাহিদের পূর্বপুরুষগণ জমিদার ছিলেন, নামি দামি জমিদার। সেই সব কথা এখন কেবল পুরনো গল্প মাত্র। তিনতলা বিশিষ্ট একটা ভবন। কিশোরগঞ্জ শহরের মাঝ বরাবর এই বাড়ির অবস্থান হলেও বেশ দৃষ্টিনন্দন।
চিত্তা কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছে তা সে নিজেও জানে না। দুজন মহিলা কাজের মেয়ে ঘুমন্ত চিত্তাকে জাগাতে আসলে ফারাজের বাজের মতো দৃষ্টি তাদের থামিয়ে দেয়। ফারাজ সবাইকে ধীর গলায় বলে, ওর ঘুম যদি কারো শব্দে ভাঙে তবে এখানে পুঁতে কবর দিব। কারোর আর সাহস হয়নি ঘুমন্ত চিত্তার ধারে কাছেও ঘেরার। এখানে লেখা হবে ধারে কাছেও ঘোরার। লেখিকা একটু ভুল লিখেছেন। ফারাজ আস্তে করে চিত্তাকে পাঁজা কোলে তুলে নিঃশব্দে সিঁড়ি দিয়ে দোতলার ঘরটায় যায়। দোতলার সবচেয়ে বড় ঘরটা ফারাজ এলাহির। যদিও এই বাড়িতে তার কম, বরং ঢাকায় অবস্থিত ফারাজ নিবাসে তার বেশি থাকা হয়। আর বাংলাদেশে ফারাজ থাকেই বা কতদিন, বিদেশেই তো তার সব কাজ, সেখানেই তার আসল বসতি। ফারাজ চিত্তাকে বিছানায় শুইয়ে দিয়ে দরজার ছিটকিনি লাগিয়ে গলার নেকটাইটি খানিকটা ঢিলে করে ডিভানে পা ছড়িয়ে বসল। হুইস্কির কর্কটা খুলে, এটা কি আমি বুঝতে পারছি না, কখনো নাম শুনিনি। কর্কটা না কর্কটা বুঝতে পারছি না, আপনারা জেনে থাকলে কমেন্ট করবেন। খুলে গ্লাসে ঢেলে নিল কিছুটা, তাতে 2-1 টুকরো আইস কিউব ছেড়ে দিয়ে এক চুমুকে সবটা গিলে ফেলল। চিত্তা নিজেও কি জানে সে এমন গভীর ঘুমে কি করে মগ্ন হলো, জানে না। আর ফারাজ তাকে না জানালে সে জানতেও পারবে না যে গাড়িতে ফারাজ তাকে যেই পানির বোতলটা দিয়েছিল তাতে স্লিপিং ড্রাগস মিশ্রিত ছিল, তবে সামান্য একটুখানি। ক্লান্ত শরীর ছিল বলে ড্রাগস চিত্তাকে ভালোই জব্দ করেছে। ফারাজের চোখ চিত্তার ধবধবে ফর্সা পেটের দিকে যায়। শাড়িটা সরে যাওয়াতে পেট দেখা যাচ্ছে। ফারাজ সিগারেট জ্বালিয়ে চিত্তার দিকে এগিয়ে যায়। বাম হাতে তার হুইস্কির বোতল। চিত্তা তখনও ঘুমে বিভোর। ফারাজ কিছুক্ষণ চেয়ে থেকে দেখল চিত্তাকে। নিষ্পাপ একটা চেহারা। অভাগীদের সাহসী হওয়াও ভালো না, আর বেশি দয়ালু হওয়া তো মোটেও না। তোমরা সুন্দররা আসলেই একটু বেশি বোকা। নিজের কবর নিজে খুঁড়তে বেশ পটু। ফারাজ ঝুঁকে পড়ে চিত্তার উপর। এত শান্তিতে তোমাকে কি করে ঘুমাতে নেই বলো, যেখানে তুমি নিজেই আমার ঘুম বরবাদ করে ঘুমাচ্ছ। ফারাজ হুইস্কির বোতল কাঁধ করে ঘুমন্ত চিত্তার মুখের ওপর ঢেলে দেয়। ঘুমন্ত চিত্তার ধরফড়িয়ে জেগে ওঠে। মুখ বুক সব ভিজে গেছে। উফ, সরি ডার্লিং। গ্লাস ভেবে তোমার মুখে ঢেলে দিয়েছি। আই মিন হুইস্কি। শাড়িটা বদলে আসো। চিত্তার ঘুম এক নিমেষেই হাওয়া। কাঁচতে কাঁচতে জীবন শেষ। কি বাজে গন্ধ, উটকো একটা বাজে গন্ধ। চিত্তা আবারও কান্না করে উঠল। আমাকে ছেড়ে দিন, দয়া করে আমাকে ছাড়ুন, আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকব। ও মা, বউ আমার এসব কি বলে? আমি তো তোমাকে এখনো ধরলামই না। আমি ধরলে তো টিকতে পারবে না সোনা। আর কৃতজ্ঞতার কথা বলছো? ফারাজ এলাহির ওসব ছোট লোকি জিনিসের ওপর কোনো ইন্টারেস্ট নেই। ওসব তোমার কাছেই রাখো। আই ডোন্ট নিড অল দিস। আই জাস্ট ওয়ান্ট ইউ। ফারাজ নেকটাইটা খুলে শার্টের বোতামে হাত দেয়। চিত্তার দিকে যতটা ঝোঁকা যায় ঠিক ততটা ঝুঁকে। চিত্তার ভয় করছে, কে বাঁচাবে তাকে? এই লোককে শরীর ছোঁয়ার অধিকার কিছুতেই দিতে পারবে না চিত্তা। মনে মনে একবার সোহাগ বলে চিৎকার করল সে। দয়া করুন প্লিজ, ওই একটা জিনিসই আমি করতে জানি না। দয়া, মাই ফুড, আই জাস্ট হেট দিস। প্রিয়তমা, কাম হেয়ার। এই পর্যন্তই ছিল।
পর্ব 2।